ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইসিএমইবি এর ৩৯তম ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের ফেলোশিপ নাইটে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভ সন্ধ্যা। আপনারা জানেন যে প্রতি বছর আমরা আইসিএমইবি এর একটি বড় প্রোগ্রাম করে থাকি আমাদের ফ্যামিলি নিয়ে, সকলের ফ্যামিলি নিয়ে। সেই প্রোগ্রামটা অনেকগুলো প্রোগ্রামই হয়ে থাকে আমাদের ফ্যামিলি নিয়ে। তার মধ্যে একটা বড় প্রোগ্রাম হচ্ছে ফেলোশিপ নাইট। আজকে আইসিএমইবি ডিবিসি আয়োজন করেছে ৩৯তম ফেলোশিপ নাইট। এই দিনটার একটা বিশেষ গুরুত্ব আছে, কারণ এই প্রোগ্রামটা সবসময় ডিসেম্বর মাসে হয়ে থাকে এবং নির্বাচনের খুব সন্নিকটে এসেই এই প্রোগ্রামটা আমরা করি। আপনারা জেনে থাকবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি ইনস্টিটিউট আইসিএমএবি, পুরো নামটা যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। এই আইসিএমএবির অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, তার মধ্যে ঢাকা ব্রাঞ্চ সবচেয়ে বড় মেইন ব্রাঞ্চ। প্রোগ্রাম আজকে এখানে হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে। আমরা প্রতি বছর এই প্রোগ্রাম করে থাকি ডিসেম্বর মাসে, নির্বাচনের ঠিক কয়েকদিন আগে। তবে নির্বাচনে এই প্রোগ্রামটা একটা বড় ধরনের প্রভাব ফেলে। যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের নির্বাচনী প্রচারণার একটা গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আজকে। মানে আজকের দিন হচ্ছে এমন একটা দিন, আজকের এই প্রোগ্রামটা আইসিএমএবি সকল মেম্বাররা তাদের ফ্যামিলিকে নিয়ে এখানে এসে একটা বড় ধরনের গ্যাদারিং করে। আমরা সাধারণ মেম্বার যারা আছে আমাদের আইসিএমএবিতে ফেলো এবং অ্যাসোসিয়েট মেম্বার মিলিয়ে প্রায় 1850 মেম্বার রয়েছে। তাদের মতামত বা তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানবো আমাদের সামনে নির্বাচন সম্পর্কে, যে ডিবিসি তে কারা ভালো পারফর্ম করবে, কোন দল ভালো পারফর্ম করবে, কোন দলকে তারা চায়, এটা কিছুটা হলে বোঝা যাবে তাদের কথাবার্তা শুনে। আমি যথাসম্ভব সাধারণ মেম্বার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো, কথা বলে আপনাদেরকে আমি সেগুলো তুলে ধরবো, তাদের নির্বাচন সম্পর্কে তাদের পর্যবেক্ষণ কি। ধন্যবাদ। আমার বাবা যে ভিউয়ার্স, আমরা একজন সাধারণ মেম্বার আমাদের আইসিএমএবির, তার সঙ্গে একটু কথা বলবো আমাদের সামনে 27 তারিখে যে ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে সম্পর্কে তার কাছে আমরা কিছু জানতে চাচ্ছি। আমাদের ইয়াং মেম্বার মাহমুদুল হাসান সবুজ, সে আছে, সে একটি বিদেশি কোম্পানিতে চাকরি করে। আমি সবুজকে জিজ্ঞেস করতে চাচ্ছি, যে সবুজের কাছে জানতে চাচ্ছি, আচ্ছা সবুজ, সবুজের নাম তো আমি বললাম, ডাকনাম সবুজ, মাহমুদুল হাসান। তো তার কোম্পানির নামটা সে নিজেই বলুক, তার মেম্বারশিপ নাম্বার কত সে নিজেই বলুক। আর আমাদের ডিবিসি যে সামনে নির্বাচন 2024 যে নির্বাচন, দুইটা দল আছে, দুইটা প্যানেল আছে, একটা ভিশন অ্যান্ড অ্যাকশন আর একটি হচ্ছে টিম ডিবিসি। তাদের মধ্যে সবুজ আসলে তার মতামত দিক যে আসলে কারা বিবিসি কে ভালো সার্ভ করতে পারবে, তাদের কি অবস্থা। সবুজ। প্রথমত আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি এমডি মাহমুদুল হাসান বিয়া। আমার মেম্বারশিপ নাম্বার 1598। আমি 2020-এ কোয়ালিফাই করি। আমার সর্বপ্রথম জব হলো এবিবি লিমিটেড, এটা হলো সুইজারল্যান্ডের কোম্পানি একটা। আর ফার্স্ট জব ছিল এটা। তারপর সেকেন্ড জব হলো বার্গেনিজিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, রোলস রয়েস পাওয়ার কোম্পানির একটা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বাংলাদেশ, ল্যান্ড বেস পাওয়ার প্ল্যান্টের বিজনেস করে বাংলাদেশে। এটাতেই আছি প্রায় দীর্ঘ 8 বছর। আগে ছিলাম 3 বছর এবিবিতে। তো অ্যাকচুয়ালি এখানে যেটা মাহবুব ভাই যেটা প্রশ্ন করলো সেটা হলো যে টিম ডিবিসিতে আসলে টিম ডিবিসি এবং ভিশন অ্যাকশন টিম দুইটা প্যানেলের কথাই বলছে। অ্যাকচুয়ালি কোনো প্যানেলই থাকা উচিত না আমার মতে। সবাই কোয়ালিফাইড পারসন এবং ওদের ফুটপ্রিন্টও অনেক জায়গায় অনেক ভালো আছে, সবাই ভালো। এখন আসলে চৌজের ব্যাপার থেকে যদি বলতে হয়, সবাই কাজ করতে পারবে যদি অপরচুনিটিতে আসে। তো আমার পক্ষ থেকে আসলে এখানে মানে মানদণ্ড দাঁড় করার কোনো ইস্যু নেই। তবে আমার একটাই চাওয়া, সেটা হলো আসলে আমাদের যে ব্র্যান্ডিংটা যেটা এটা আসলে প্রপার হচ্ছে না। যে আমি চাকরির পাশাপাশি কনসালটেন্সি করি, তো সেই কনসালটেন্সির পরিপ্রেক্ষিতে
যদি আমি বলি আসলে আমরা অনেক জায়গাও বলি, কারণ ওই প্রপার ব্র্যান্ডিংটা না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা আসলে অনেক পিছিয়ে যাচ্ছি অনেক জায়গায়। এটা আসলে যারা কনসালটেন্সিতে জব করে তারাই হয়তো বলতে পারবে আসলে আমরা কি কি জায়গায় আটকে আছি। এখন একটা লেভেল প্লেইং ফিল্ড আছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যদি বলি, তাহলে এখানে অনেক কিছু করা সম্ভব যদি সবাই ঐক্যবদ্ধ হয় আর কি। তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো একটু ঠিক করা দরকার। আমাদের আসলে প্রফেশনাল গ্রোথ গুলো খুবই কম, যেটা আসলে কাজ করতে গেলে অনেকের সাথে দেখা যাচ্ছে যে আমরা এইগুলো ফেস করতেছি, প্রত্যেকদিনই ফেস করি। ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের কি কোনো ইয়ে আছে যে ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলে এইসব ব্যাপারে নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করার কি কোনো না, ইয়ে আছে? এটা আসলে রীতিনীতির পর্যায়ে এটা তো যার যার ইনটেকও করতে পারে। যদি গ্লোবাল ব্র্যান্ডিং এর কথা যদি বলে, যেমন যদি আমি বলি আপনার ঢাকা ইউনিভার্সিটির 2জন টিচার আছে হ্যাঁ, এখন বর্তমানে, ওরা 2জন ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আমাদের আইসিএমতে ভর্তি হয় খুব কম, কেন ভর্তি কম হয় এটা অ্যানালাইসিস নাই কোনো কিছু। রিসার্চ ডেভেলপমেন্ট টিম আছে, যা নিয়ে আমাদের ডিপার্টমেন্ট আছে, কিন্তু এটার কোনো অ্যানালাইসিস হচ্ছে না। কেন হচ্ছে না, কেন ভর্তি হচ্ছে কম, আসলে কেন, এগুলো অ্যানালাইসিস করার ব্যাপার আছে। এবং ওরা যদি মানে এগ্রেসিভ ওয়েতে যদি চিন্তা করে যে না এটার আসলে ব্র্যান্ড ভ্যালুটা কেমন বা এটার আমাদের প্রসপেক্টটা কেমন, যদি ওটা নিয়ে আলোচনা করে দেন আমার মনে হয় যে এটা ফুললি আমরা আগাইতে পারবো। আমরা অনেক তথ্য পেলাম সবাইদের কাছ থেকে, মূল্যবান। আমরা পরবর্তী কোনো এক মেম্বারের সাথে কথা বলছি। আমরা চলে আসলাম আবার আরেকজন মেম্বার, আমাদের সাধারণ মেম্বার সাগর কুমার টুকু, তার সঙ্গে কথা বলার জন্য। সাগর, আমাদের সামনে নির্বাচন রয়েছে ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের মিশন অ্যান্ড অ্যাকশন টিম, এবং হচ্ছে তাদের 10জন ক্যান্ডিডেট আছে আর টিম ডিভিশনের 10জন ক্যান্ডিডেট। বর্তমানে টিম ডিভিশন আছে। এখন সামনে কাদেরকে মনে হচ্ছে, তোমার কি মনে হচ্ছে যে আসলে কিছুটা ভাইব্রেশন তো বোঝাই যাচ্ছে? অ্যাকচুয়ালি যদি আমি রিয়েল কথা বলি, আমাদের এখানে কারা কাকে ভোট দিবে এটা অল্প কিছু রাইট। বাট 30% ভোট আছে। আমি বলে দেখি এই 30% আসলে আপনারা ডিসাইড করে যে কে আসলে আর 30% এর প্রেডিকশন আসলে পাওয়া যায়। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে মিশন অ্যাকশন টিম তাদেরকে অনেকে সাপোর্ট করার ট্রাই করছে, কারণ তারা 6 বছর আসে। আবার আর দিকে দেখা যাচ্ছে যে 50% দেখা যাচ্ছে যে তারা চিন্তা করছে না টিএমডিসি আমাদের সাথে ভালো সম্পর্ক মেনটেন করে যাচ্ছে, ক্ষমতায় আসার পরও তারা ব্যালেন্স করে যাচ্ছে সবার সাথে, তো তাদেরকে আমরা দিতে পারি। তো তাদের ভোট কিন্তু হয়ে গেছে, যে 30% এর যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, অর্থাৎ 70% কাজ কাজ যারা ওয়ার্ক করে খুব বেশি তারাই হয়তো যারা ওই ফ্লোটিং পিপলদের সাথে বেশি অ্যাটাচমেন্ট নিতে পারবে তারাই আসলে আসবে। তবে এক্ষেত্রে আমি যেটা বলবো যে দুই দলেরই উচিত, একদম 11 দেওয়ার চলে আসছে ফ্লোটিং যারা আমাদের মেম্বার যারা আছে এই লেভেল যারা ডিসাইড করতে পারেনি কাকে ভোট দিবে, ইয়াং মেম্বাররাই বেশি। তো এদেরকে যদি কোনোভাবে এঙ্গেজমেন্ট করা যায় তাহলে তারা ঠিক হবে। এটা হচ্ছে আমার মনে হয়। এখানে বিষয়ের কথা বলছি, সবুজ ছিল আসলে প্যানেল না হয়ে নিজেরাই ইলেকশন করে অ্যাকচুয়ালি আমি এটার সাথে কোনোভাবেই একমত না এখন পর্যন্ত। কারণ হচ্ছে প্যানেল বলে হয় কি জিনিসটা একটা জোরালো থাকে, আর ইন্ডিভিজুয়ালি থাকলে যেটা প্রবলেমটা হয়, কারণ আমরা 10জন ইলেকশন করে আমরা 5জন সিলেক্টেড হয়ে যাবেন। চেয়ারম্যান কে হবে? আপনি, আমি, বি, সি। আমি আপনার সাথে মেনটেন করলাম যে ভাই আপনি আমাদের চেয়ারম্যান বানান, আমি ওখানে গ্রুপিং হয়ে ওখানে একটা গ্রুপিং হয়ে যাবে। গ্রুপিংটাও আমরা ফ্রন্ট লাইন পেজেই দেখি, ব্যাক পেজে না দেখি। আর টিম থাকলে যেটা হয় যে টিমের একটা কম্পিটিশন থাকে, একটা পাওয়ার থাকে। আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা আমি নিজে ফিল করি, আমার ইচ্ছা করে আইসিএমের জন্য কিছু করার, কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তা দুইটা, এই পাশে গেলে আমার এই পাশে সবাই আমাকে ভালোবাসবে, এই পাশে গেলে এরা আমাকে ভালোবাসবে না, পছন্দ করবে না। এই জিনিসটা থেকে যদি কোনোভাবে আমাদেরকে মুক্ত করা যায় তাহলে আইসিএম ডেভেলপমেন্ট হবে। আদারওয়াইজ আইসিএম এর লেভেলটা এরকমই থাকে। কারণ আমি সত্যি স্পিকিং আমি কখনো ফোকাস করি না, আমি এমপ্লয়মেন্টের সাথে জড়িত। কিভাবে যে আপনি যদি সুযোগ থাকে আমি আশেপাশ থেকে অনেককে টাকার চেষ্টা করি বা করেছি। একটা মজার ব্যাপার, আমি যখন তার কাছে সিভি কালেক্ট করি বা আমি যখন কাউকে বলি তখন তারা পাশে ইনফরমেশন নেয় যে সে কোন প্যানেল। আচ্ছা, এবার কারণটা কি এটা জিজ্ঞেস করার কারণ সে অনুসারে তারা রেফারেন্স সিভি। আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমিও চিন্তা করতাম কি দেলোয়ার সালের প্যানেল আমার তো দুইটা সিভি, এখনো আমার কাছে একই সিভি দুইটা এইভাবে করে রেডি করা আছে। সো এই জিনিসটা যেদিন আইসিএম থেকে যাবে তখনই আইসিএম ডেভেলপ হবে, আদারওয়াইজ লেভেল সেম থাকে। আমি গ্যারান্টেড দিচ্ছি, আমি ছোট হইতে পারি বাট একদম পারফেক্ট কথা আমি বলি না। কারণ আমার
সিভি জমা দিব, সেখানে যদি আমাকে প্রেডিকশন করতে হয় এটা কি সেলিম স্যার নাকি এটা দেলোয়ার স্যার, তাহলে ওই জায়গার অবস্থাটা আমাদের আসলে লেভেল এক। এখানে অবশ্যই এই জায়গা থেকে আমাদের বের হতে হবে। আমার মনে হয় যে যারা পুরনো আছে ওনারা যদি চেষ্টা করে নাও পারেন, আমার মনে হয় নতুন আমরা যারা আছি আমরা মনে হয় এই জায়গাটা মনে হয় Actually smooth করতে পুরোনোদেরকে পারবো। দিয়ে আপনি ওই ডেভেলপমেন্টে আনতে পারবেন না, কারণ তাদের ডেভেলপমেন্ট যেটা ছিল সেটা অলমোস্ট ফিনিশড হওয়ার পথে, তাদের Right. ডাটাবেস শেষ। এখন ইয়াং জেনারেশন যারা আছে, যাদের এজ 40 বা 45 বা হচ্ছে 30 থেকে গ্রোয়িং হচ্ছে, এরা ডিবিসি লিড দিবে আর হচ্ছে আমাদের এনসি লিড দিবে হচ্ছে 40 প্লাস। Right. এবং একটা মজার ব্যাপার হচ্ছে যে যদি এই কম্বিনেশনটা করতে পারে এখন আস্তে আস্তে, তাহলে আমার মনে হয় বেটার কিছু হওয়া সম্ভব। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে ইয়াং মেম্বারদের নিয়ে আসলে কেউই কাজ করতেছে, ট্রুলি স্পিকিং। যদি কেউ বলে আমি ইয়াং মেম্বারদের নিয়ে কাজ করতেছি, বাস ওই দুই একজনের জব দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কোনো মানে নাই। আপনি যেসব মেম্বার পাইপলাইন থেকে বেরোচ্ছে, একজন মেম্বারও কয়জন মেম্বার এক্সেলে সাউন্ড একটা ইংলিশ সেন্টেন্স বলতে পারে না। ঠিক আছে, আমি ইন্টারভিউ নিয়েছি মেম্বার, আমার ইন্টারভিউ বোর্ডে আমাকে বলে, মানে আমার সাথে তো আরো কোম্পানির লোক থাকে, চেয়ারম্যান থাকে, বলে যে স্যার দিস ইজ মাই ফার্স্ট ইন্টারভিউ, আমি আইসিএম মেম্বার, প্লিজ টেক কেয়ার অফ মি। তখন আমি সাইকেল করি, আমার দিকে এমনি তাকায়, বন্ধু দিস ইজ ইওর ইনস্টিটিউশন প্রোডাক্ট, সো হোয়াট ইজ শাই ফর মি। আমি 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 আসলে মানে মাঝে মাঝে লজ্জিত হই, কিছু কিছু গুলো পাই অনেক সাউন্ড, তাদের খুব ভালো লাগে, আমি ফলো করি। আমাদের অনেক ছোট ছোট আছে ভাইরা, ওই সেই মানে ওদের দেখলে আমার ভালো লাগে, আমার মনে হয় যে এইগুলোর দরকার। আর কিছু কিছু গুলো আছে ওগুলো আসলে সৌন্দর্য বেশি, যে না আসলে এগুলো প্রোডাক্ট না, আমার মনে হয় যে আমাদের কাউন্সিলে যারা আছে তাদের আসলে ফোকাসটা তাহলে ইয়াং মেম্বার এবং মিড টপ মেম্বারদেরকে অলওয়েজ রেসপেক্ট করেন, তাদের কাছ থেকে আপনি ইমপ্লিমেন্টেশন করেন ইয়াং এবং মিড মেম্বার। ইয়াং মেম্বারদেরকে অনলাইনে নেন, তারা বুঝতে পারবে এবং তাদের ফিজিক্যাল এবং মেন্টাল তারা অ্যাটাচমেন্টটা দিতে পারবে। কিন্তু টপ মেম্বারদেরকে আপনি অবশ্যই নলেজের ব্যাপারে লাগবে, নলেজ শেয়ার করবেন, তারা তাদের নলেজটা মিলিয়ে দেবে। কিন্তু ইয়াং মেম্বার যারা আছে ম্যাক্সিমাম এখন মনে হয় 600 থেকে 650 ইয়াং মেম্বার চলে আসছে, যারা হচ্ছে 2009 পর থেকে মেম্বার হয়ে আছে। এদেরকে আপনি যতই নমিনেট করেন ডমিনেট করতে পারবেন না, কারণ এরাই এখন ভাগ্য নির্ধারণ করে আপনি ইন্ডিয়ারে করবেন কিনা। এবং এদের ভিতরে দেখবেন যে 30-40% মেম্বারের জব নেই নাও। আজকেও আমি 7 থেকে 8 জন আমাকে বলেছে ভাই আর স্যালারি রেঞ্জ কত ভাই, 50,000 জব। থ্যাংক ইউ, সরি ভাই, আসলে আইসিএমএ নিয়ে কথা বলতে তো আমি মানে বলে ফেলছি, বাট আমরা আইসিএমএ কে ডেভেলপ করতে চাই এবং আইসিএমএ সবাই একসাথে। থ্যাংক ইউ।